নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 12ই ডিসেম্বর কি হলো চট্টগ্রাম আদালতে আপনারা দেখেছেন। চর্বিত চর্বণ করব না। 75 বছর বয়সী মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মী, সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করতে গিয়েছিলেন। প্রথমে তাকে বলা হলো যে ওকালতনামা নিয়ে আসুন, তারপরে তিনি ওকালতনামা নিয়ে আসলেন। তারপর নিম্ন আদালতের বিচারক বললেন যে চট্টগ্রামের ওই আদালতে প্র্যাকটিস করেন এমন একজন আইনজীবীকেও লাগবে। কিন্তু বাংলাদেশের দুর্বৃত্ত রাজ এবং সনাতন বিরোধী মনোভাব এখন এতটাই প্রকট, চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশন কার্যত ফতোয়া দিয়েছে তাদের সদস্যদের উদ্দেশ্যে, কেউ যদি চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করেন তাকে কনসিকুয়েন্স ফেস করতে হবে। ইতিমধ্যে যে 70 জন আইনজীবী চিন্ময় প্রভুর হয়ে সওয়াল করেছিলেন তাদের বিরুদ্ধে নানা রকম মামলা দেওয়া হয়েছে, বিস্ফোরক আইনে দেওয়া হয়েছে, খুনের অভিযোগ করা হয়েছে। রাধারমন দাস এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। কালকে রবীন্দ্রবাবুকে পুলিশ নিরাপত্তা দিয়ে আদালতে তুলল, তারপর আদালত থেকে তিনি যখন বেরোলেন একটা অটো করে চলে গেলেন। তিনি বলছেন যে ইনি শেষ দেখে ছাড়বেন, এখন ছুটি পড়ে যাবে। তারপরে হাইকোর্টে আপনি দাখিল করতেই পারেন, সেটাও সময় সাপেক্ষ। অর্থাৎ এমনও হলো, ধরুন চট্টগ্রামের নিম্ন আদালতের বিচারক জামিন দিলেন, আমি তর্কের খাতিরে ধরলাম, কিন্তু আপনি সার্টিফাইড কপি তুলতে পারবেন না। তাহলে কি ঠিক রায় দিয়েছেন বিচারক সেটা বোঝা যাবে না। তাহলে সার্টিফাইড কপি না তুলতে পারলে বিলম্ব হবে, আর হাইকোর্টে গেলেই সঙ্গে সঙ্গে শুনানি শুরু হয়ে যাবে। বাংলাদেশের বিচার ব্যবস্থার যে অবস্থা, মনে ঘোর সন্দেহ জাগে। দেখুন, আমাদের দেশ আর বাংলাদেশের মধ্যে কিরকম আসমান জমিন ফারাক। এই আজমল কাসাফ আমরা জানতাম যে ও মুম্বাই হামলায় প্রধান, কিন্তু 5.5 বছর ধরে বোধহয় বিচার হয়েছে, তার পক্ষেও আইনজীবী সওয়াল করেছিলেন, ভারত সরকার ব্যবস্থা করেছিল। কিন্তু চিন্ময় প্রভু, যাকে মিথ্যা মামলায় জেলে পুরে রাখা হয়েছে, তার হয়ে কোনো আইনজীবী দাঁড়াতেই পারছেন না। সুপ্রিম কোর্টের আইনজীবী এলেন, তাকে নিম্ন আদালতের বিচারক এবং চট্টগ্রাম বার অ্যাসোসিয়েশনের সদস্যরা কার্যত হেনস্থা করলেন। আসলে নিম্ন আদালতের বিচারকের দম নেই যে ন্যায় বিচার নিশ্চিত করবেন। আজকে আইনজীবীদের উপর আক্রমণ হয়েছে, কালকে নিম্ন আদালতের বিচারককে আক্রমণ করা হবে। সুপ্রিম কোর্টের এক বিচারপতিকে ডিম ছুঁড়েছিল এক আইনজীবী, রায় পছন্দ না হয়। বিভিন্ন সংগঠন বলছে যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিচার বিভাগকে প্রতিহিংসা চরিতার্থ করার কাজে ব্যবহার করছে। তাহলে এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি। আমার ধারণা চিন্ময় প্রভুর প্রাণনাশের আশঙ্কা আছে জেল হেফাজতে। তার ডায়াবেটিস আছে, প্রেশার আছে, তিনি দুর্বল হয়ে পড়েছেন। যদিও রবীন্দ্রবাবু বলেছেন যে চিন্ময় ভালো আছেন, কিন্তু অনেকদিন তো হয়ে গেল, বিনা অপরাধে তিনি জেল খাটছেন। তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল তাকে বিএনপি বহিষ্কার করেছে। যে তরুণ আইনজীবী চট্টগ্রাম আদালতে খুন হলেন, তার প্রকৃত খুনিরা কিন্তু এখনো ধরা পড়ল না। এবং চিন্ময় প্রভু সেদিনকে আমি দেখেছি, আপনারাও দেখেছেন, প্রিজন ভ্যানের সামনে মাইক হাতে নিয়ে শান্ত থাকার আবেদন করছেন, বলছেন আমাদের লড়াই সরকারের বিরুদ্ধে নয়, বাংলাদেশের বিরুদ্ধে নয়। আমি সনাতনীদের দাবি আদায়ে পথে নেমেছি। কেন তিনি নামবেন না? যে সনাতনীরা এখনো বাংলাদেশে আছেন তাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। তাদের যে 8 দফা দাবি, সংখ্যালঘু মন্ত্রক, দুর্গাপুজোয় ছুটি, সংবিধান সংস্কার কমিটিতে তাদের প্রতিনিধি রাখা, তাদের উপর যে অত্যাচারের ঘটনাগুলো ঘটেছে তার সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত করা, তাদের ধর্মীয় স্থান অপবিত্র যারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এর মধ্যে তো কোনো রকম এমন কোনো দাবি নেই যে দাবির যৌক্তিকতা নেই। কিন্তু সুদখোর ইউনূসের অন্তর্বর্তী সরকার জঙ্গি জেহাদিদের দ্বারা পরিচালিত,
তারা এথনিক ক্লিনজিং চান, তারা ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের ভারতের দালাল বলে দেগে দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মনে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ চারিয়ে দিতে চাইছেন এবং ইউনূস প্রশাসন নীরব থেকে তাকে সমর্থন করছেন। যতই ইউনূস সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলুন না কেন, তার মস্তিষ্কবর্তী ঘৃণা। তিনিও কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী, এটা জেনে রাখবেন আপনারা। মুক্তিযুদ্ধে তার কোনো ভূমিকা ছিল না এবং তার যে সরকার সেটা মুক্তিযুদ্ধে পরাজিত শক্তির সমর্থনে আছে। নইলে 16ই দিবস যেদিন এই 16ই ডিসেম্বর যেদিন বাংলাদেশের বিজয় দিবস, সেদিনকে সেনাবাহিনী কুচকাওয়াজ করবে না? বাংলাদেশের স্বাধীনতা 53 বছরের মধ্যে একবারই হয়নি, সেবার করোনা ছিল। এবার কি বলা হচ্ছে যে সেনাবাহিনী আইন শৃঙ্খলা কাজে ব্যস্ত তো তাই কুচকাওয়াজ হবে না। অর্থাৎ এমন কোনো পদক্ষেপ নিতে চাইছে না শুধু ইউনূসের জঙ্গি সরকার যাতে তার নতুন প্রভু পাকিস্তান অসন্তুষ্ট হয়। 71-এ ভারতের কাছে পরাজয়, পাকিস্তানের অঙ্গহানি পাকিস্তান মেনে নিতে পারেনি। সেই জন্য ভুট্টো বলেছিলেন 1000 বছর ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন। সেই শক্তির সমর্থন এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পিছনে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. তাই কোনো অবস্থাতেই তারা মুক্তিযুদ্ধের বিজয় দিবস পালন করবে না। বার্তাটা স্পষ্ট। পাকিস্তানের সঙ্গে মাখামাখি, পরবর্তীকালে ইসলামিক রিপাবলিক অফ ইস্ট পাকিস্তান হওয়ার লক্ষ্যে এগুলো পদক্ষেপ। আর বাংলাদেশে যারা গণতন্ত্রপ্রিয়, ধর্মনিরপেক্ষ, মুক্তিযুদ্ধের আবেগকে এখনো হৃদয়ে ধারণ করে চলেন, তাদের কাছে কঠোর বার্তা যে মুক্তিযুদ্ধ নিয়ে টু শব্দ করলে তোমাদের পরিণতি খারাপ হবে। ইটস লাউড অ্যান্ড ক্লিয়ার। এরা শরিয়া লাগু করতে চায়। আমি আপনাদের মোবাইলের স্ক্রিনে বা স্মার্ট টিভির পর্দায় দেখুন, কয়েকটা ছবি দেখাবো। একদম বাচ্চা ছেলে থেকে মধ্যবয়সী, দেখেই মনে হচ্ছে এই ছেলেগুলো এগুলো মাদ্রাসা শিক্ষিত, অত্যন্ত উগ্রবাদী, আধুনিক শিক্ষা টিক্ষার সঙ্গে বিশেষ যোগ নেই। তারা যে পতাকা হাতে নিয়ে ঘুরছে, স্লোগান দিচ্ছে, দেখুন, তাহলেই বুঝতে পারবেন বাংলাদেশে এখন কাদের দখলদারি। তাহলে চিন্ময় প্রভুকে এরা মুক্তি দেবে না, আরো সময় নেবে। দেখবেন 2রা জানুয়ারিও জামিনের আবেদন খারিজ হয়ে যাবে। অর্থাৎ চিন্ময় প্রভুকে জেলে পচিয়ে মারার ষড়যন্ত্র করছে এরা, জঙ্গি জিহাদিরা। কারণ চিন্ময় প্রভু নিপীড়িত, বঞ্চিত, অবহেলিত সনাতনী জনগণের মুখে ভাষা ফুটিয়েছেন বাংলাদেশে। প্রথমে চট্টগ্রামে, তারপরে রংপুরে, তারপরে ঢাকার শহীদ মিনারে তিনি সমাবেশ করেছেন। লক্ষ লক্ষ মানুষ এসেছিলেন। চট্টগ্রাম টু ঢাকা লং মার্চের ডাক দিয়েছিলেন। ডিসেম্বর মাসে বাংলাদেশের 2টি জায়গায় এরকম সমাবেশের পরিকল্পনা ছিল তার। বাংলাদেশের সব থেকে বড় সংগঠন ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সেই ঐক্য পরিষদের প্রথম সারির নেতা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মুক্তিযোদ্ধা রানা দাশগুপ্ত, তার বিরুদ্ধেও খুনের মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি আত্মগোপন করে আছেন। এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রানা দাশগুপ্ত মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির বিরুদ্ধে সওয়াল করেছিলেন। তাদের অনেকের ফাঁসি হয়েছিল। সেই জন্য হেফাজত বলুন, জামাত বলুন, হিজবুত তাহরির বলুন, এরা রানা দাশগুপ্তকে সবক শেখাতে চান। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। কিন্তু আমাদের আশঙ্কা, ইউনূস মুখে যাই বলুন না কেন, তার অন্তর্বর্তী সরকারের জঙ্গি জেহাদিরা চিন্ময় প্রভুকে জেলে আটকে রাখতে চান। তার প্রাণ সংশয় হতে পারে। তার শারীরিক অবস্থা ভালো নয়, শারীরিক নানা দৌর্বল্য আছে, তার ডায়াবেটিস আছে, প্রেশার আছে। শুধু বিনা বিচারে তাকে আটকে রেখে শিক্ষা দিতে চাইছে সনাতনীদের জঙ্গি জেহাদি ইউনূস সরকারের সাঙ্গপাঙ্গরা। এটা হচ্ছে বাস্তব। তাই সনাতনীদের গর্জে উঠতে হবে। বাংলাদেশের সনাতনীরা অনেক প্রতিকূলতার মধ্যে লড়াই করছেন।
এপার বাংলাতেও মানুষ গড়ছে উঠছে। ইস্ট বেঙ্গল সাপোর্টাররা দেখলাম টিফো নিয়ে মাঠে গিয়ে বলেছে যে রক্তের দাগ কি শুকিয়ে গেছে, সনাতনী শূন্য বাংলাদেশ চাই না। ইস্ট বেঙ্গলের সমর্থকদের অনেক আবেগ আছে বাংলাদেশ নিয়ে, ভিটে মাটি ছেড়ে তারা অনেকে এক বস্ত্রে চলে আসতে হয়েছিল, উদ্বাস্তুকরণের জীবনযাপন, তারপরে পরিশ্রম করে তারা জীবনে অনেকে প্রতিষ্ঠিত হয়েছে। তাই এটা আমাদের আবেগের বিষয়, ছাড়া যাবে না। প্রতিবাদ করুন, সংগঠিত প্রতিবাদ, নইলে বাংলাদেশ হিন্দু শূন্য হবে, এথনিক ক্লিনজিং করবে ইউনূস সরকার। এটাকে মাথায় রেখে সমস্ত হিন্দুকে একজোট হতে হবে। এটা আমাদের বাঁচার লড়াই, এই লড়াই জিততে হবে, এর বাইরে কোনো রকম বিকল্প নেই। আর চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে আন্তর্জাতিক স্তরেও কিন্তু আমাদের জনমত সংগঠিত করতে হবে। যে যেভাবে পারেন সেভাবে করবেন, বাংলাদেশের মানুষ করছেন, হস্তক্ষেপ চেয়েছেন আন্তর্জাতিক মহলের, আমাদেরও করতে হবে। কারণ বাংলাদেশকে হিন্দু শূন্য করতে আমরা দেব না। আমাদের নাকের ডগায় যেন একটা দ্বিতীয় আফগানিস্তান না হয়, সেটা 140 কোটি ভারতবাসীর নিরাপত্তার স্বার্থেই সুরক্ষিত করতে হবে, নিশ্চিত করতে হবে। আর একটা খবর আপনারা শুনেছেন যে রিপোর্টার্স উইদাউট বর্ডার, তারা সাংবাদিকরা কোথায় নিরাপদ, তাদের কোথায় ঝুঁকি আছে সে সম্পর্কে তারা সমীক্ষা করে। এবছরের সমীক্ষা প্রকাশ হয়েছে, তাতে সবথেকে বিপজ্জনক জায়গা সাংবাদিকদের জন্য অবশ্যই প্যালেস্টাইন, 2 নম্বরে পাকিস্তান, আর 3 নম্বরে বাংলাদেশ। 5 জন সাংবাদিক বাংলাদেশে নিহত হয়েছেন, বহু সাংবাদিকের সরকারি পরিচয়পত্র বাতিল করা হয়েছে, বিভিন্ন বেসরকারি টিভি চ্যানেলকে গায়ের জোরে দখল করা হয়েছে। বাংলাদেশের মেনস্ট্রিম সংবাদ মাধ্যম এখন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কিছু লিখতে পারে না, কোনো খবর এমন করতে পারে না যাতে সুদি ইউনূসের জঙ্গি সরকার অসন্তুষ্ট হয়। সমাজ মাধ্যমে সর্বত্র নজরদারি চালানো হচ্ছে। এই যে এক ভদ্রমহিলা যিনি জনতা টাওয়ারের সামনে নিগৃহীতা হলেন কিছুদিন আগেই, শ্রীমতী সাহা, তাকে আওয়ামী লীগের দালাল বলে দেওয়া হলো। তিনি একটা পোর্টালে কাজ করেন, আগে অন্য একটি কাগজে কাজ করতেন। হিন্দু হওয়ার অপরাধে বহু সম্পাদকের চাকরি গেছে, সাংবাদিকের চাকরি গেছে, সাংবাদিকদের বিরুদ্ধে খুনের মামলা দেয়া হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি শ্যামল দত্ত, তার বিরুদ্ধে খুনের অভিযোগ করা হয়েছে। এই হচ্ছে বাংলাদেশের সংবাদ মাধ্যমের ছবি। ওখানে যেগুলো লেখা হয়, যা দেখানো হয়, তার মধ্যে সত্যের কোনো স্থান নেই। প্রোপাগ্যান্ডা মেশিনারি এবং জঙ্গি ইউনূস সরকারের কাজকর্মকে বৈধতা দেওয়ার চেষ্টা। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষই ওই সংবাদপত্রগুলোকে আর আমল দেন না। তারা জানেন সংবাদপত্রে যে জিনিস লেখা হচ্ছে তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। হাসিনা জমানা তো এই সংবাদপত্রগুলো সত্য থেকে দূরে থেকে শুধু হাসিনা বন্দনায় মেতে উঠেছিল, এটাও বাস্তব। কিন্তু অন্তর্বর্তী সরকার যেভাবে প্রতিশোধ স্পৃহা নিচ্ছে সাংবাদিকদের বিরুদ্ধে, যেভাবে প্রতিশোধ স্কোর সেটেল করতে চাইছে, সেটা অতীতে দেখা যায়নি। সেই জন্য রিপোর্টার্স উইদাউট বর্ডার বলছে যে সংবাদপত্রের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা, সাংবাদিকদের কাজের সুযোগ, সব দিক থেকে বাংলাদেশের স্থান খুব পিছনে, নিচের দিক থেকে 3 নম্বরে। 1 নম্বরে প্যালেস্টাইন, 2 নম্বরে পাকিস্তান, আর 3 নম্বরে পাকিস্তানের নতুন মিত্র বাংলাদেশ। তাহলে বুঝতেই পারছেন পাকিস্তানের সংবাদ মাধ্যমের স্বাধীনতার কিভাবে সলিল সমাধি হয়েছে। আর গণতন্ত্রের নামে বাংলাদেশে যেটা আছে, সংবাদপত্রের স্বাধীনতা তো সলিল সমাধি, আর গণতন্ত্র বাংলাদেশে আর ফিরবে না। যে গণতন্ত্র বলে যেটা চালানো হবে সেটা হচ্ছে ফ্র্যাজাইল ডেমোক্রেসি। বাংলাদেশও পাকিস্তানের মতো ফেল স্টেট হতে চলেছে, কোনো সন্দেহ নেই এর মধ্যে।